জিরোতে একটা পোল আছে আমার, ক্রস দিলাম, তারপর হচ্ছে -6 একটা পোল, -10 একটা পোল। সো রুট লোকাস কেমন হবে সেগুলো আমরা আগে ড্র করছিলাম, এটার উপরে চলে যাবে। সেম ট্রান্সফার ফাংশনের জন্য আমরা রুট লোকাস ড্র করছি অলরেডি। আর এদিক বরাবর এসে একটা হচ্ছে গিয়ে তোমার 6 ডিগ্রিতে চলে যায়, আর একটা হচ্ছে গিয়ে 300 ডিগ্রিতে চলে যায় আর কি। সো এগুলো কেমনে ড্র করা লাগবে আমরা যাচ্ছি না, যেহেতু আমরা এগুলো লাস্ট ক্লাসে দেখছিলাম এই জিনিসটা। আর হচ্ছে গিয়ে তোমার যেহেতু পার্সেন্টেজ ওভারশুট 20% বলে দিছে, আমরা জানি পার্সেন্টেজ ওভারশুট ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার e to the power minus pi zeta divided by root over 1 minus zeta square is equal to হচ্ছে তোমার 0.2 মেইনলি গিভেন আছে। সো এখান থেকে যদি আমরা জিটার মান বের করি তাহলে সেটা কত আসবে, ক্যালকুলেটর যদি বের করছি, 0.2 is equal to তোমার e to the power minus pi into x divided by root over 1 minus x square। তাহলে জিটার ভ্যালু আসে হচ্ছে 0.46, হ্যাঁ 0.456 আসে আর কি, হ্যাঁ এটা হচ্ছে জিটার ভ্যালু আসে। তো এখন আমরা তো জানি যে হচ্ছে পার্সেন্টেজ ওভারশুট আসলে একটা কি করে, পার্সেন্টেজ ফিক্সড পার্সেন্টেজ ওভারশুট একটা এরকম লাইন তৈরি করে, হ্যাঁ মানে একটা লাইন বরাবর পার্সেন্টেজ ওভারশুট সবসময় ফিক্স থাকে আর কি। তো আমরা যদি এই অ্যাঙ্গেলটা বের করে নিয়ে আসতে চাই, এই অ্যাঙ্গেলটা বা ওই দিকের অ্যাঙ্গেলটা, তো ওই অ্যাঙ্গেলটা কোনে বের করবো, আমরা ফর্মুলা জানি হচ্ছে কি তোমার tan theta is equal to তোমার কত জানি root over 1 minus zeta square divided by zeta। সো জিটার যে ভ্যালুটা পাইছি ওটা আমরা কোথায় বসাই দিব, এখানে বসাই দিলে আমার কি চলে আসবে, tan ইনভার্স করলে আনসার চলে আসবে 0.456 স্কোয়ার ডিভাইডেড বাই 0.456 করলে আমার কি চলে আসবে 62 ডিগ্রির মতো চলে আসে। সেটা মানে আসলে কত 62.87 ডিগ্রি। দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটা হচ্ছে 62.87 ডিগ্রি। তাহলে এদিকেরটা কত আমরা 180 থেকে বিয়োগ করলে পাবো আর কি, এদিকেরটা হবে তোমার 180 থেকে বিয়োগ করলে 117.13। আচ্ছা তাহলে আমরা গিভেন পার্সেন্টেজ ওভারশুট থেকে আমরা জিটা পাইলাম আর হচ্ছে থেটা পাইলাম। তো এখন এখানে যে প্যারামিটার কে ছিল, এই কে এর মানটাকে যদি আমরা ভ্যারি করি তাহলে আমার কি হবে, রুট লোকাসে বিভিন্ন জায়গায় পোল ভ্যারি করবে আর কি। হ্যাঁ ইনিশিয়ালি তোমার কি থাকবে, ইনিশিয়ালি হচ্ছে গিয়ে রুট লোকাসটা হচ্ছে গিয়ে 0 থেকে স্টার্ট হবে, এদিকে -6 থেকে স্টার্ট হবে, তারপর তারা ট্রাভেল করে হচ্ছে গিয়ে এরকম এই পাথ বরাবর চলে যাবে আর কি। তখন কে এর কোন মানের জন্য পোল গুলো এই জায়গায় আসবে, কারণ পোল এই জায়গায় আসলেই আমার পার্সেন্টেজ অবশ্য 20% হবে। তো আমার দেখতে হবে হচ্ছে এই পোলটা আসলে কত সেটা আমার দেখতে হবে, ঠিক আছে। তো এই পোলটাকে আমরা ধরে নিলাম হচ্ছে গিয়ে সেটা এক্স প্লাস আই ওয়াই, যেখানে এক্স হচ্ছে গিয়ে এক্স প্লাস আই ওয়াই না মাইনাস এক্স প্লাস আই ওয়াই, যেহেতু এটা কোন কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, সো মাইনাস এক্স ধরা লাগবে আমার থেকে অবশ্যই। তো আমরা আমরা হচ্ছে গিয়ে এই যে হাইট যেটা আছে সেটা আমরা ধরতে পারি কত ওয়াই, আর এখানে যেটা হরাইজন্টাল ডিস্টেন্স সেটাকে আমরা কল্পনা করতে পারি কত এক্স, তাই তো। সো এখন এই পোলটা তাইলে এই সরি হ্যাঁ এই পোলটা, কালারটা একটু চেঞ্জ করি, কালারটা মানে ভালো হবে, হ্যাঁ এই যে এই পোলটা হচ্ছে তোমার আমার এটা হচ্ছে রুট লোকাসের উপর অবস্থান করতেছে। তাহলে রুট লোকাসের উপর যদি অবস্থান করে আমরা জানি যে সামেশন অফ অ্যাঙ্গেল ফ্রম জিরোজ মাইনাস সামেশন অফ অ্যাঙ্গেল ফ্রম পোলস, এটা কি হইতে হবে তোমার 180 হইতে হবে। তো এখানে তো জিরোর কোনো অ্যাঙ্গেল নাই, তো এগুলো সবগুলো জিরোর অ্যাঙ্গেল যেহেতু নাই এটা পুরোটা জিরো আর কি। এরপর মাইনাস দিয়ে তোমার এখানে কত দিব আমরা, পোলের যে অ্যাঙ্গেল গুলো সেগুলো যোগ করব। তো পোল আছে কয়টা, তিনটা, একটা জিরোতে, একটা -6 আর একটা -10। তো জিরোর সাথে সে কত ডিগ্রি উৎপন্ন করছে এটা তো আমরা অলরেডি জানি, জিরোর সাথে উৎপন্ন করছে 117.13 ডিগ্রি, প্লাস দিয়ে 6 এর সাথে কত উৎপন্ন করছে সেটা বের করতে হবে। তাহলে 6 এর সাথে অ্যাঙ্গেল তৈরি করছে এই অ্যাঙ্গেলটা, তাহলে অ্যাঙ্গেলটা কি হবে তোমার tan ইনভার্স y ডিভাইডেড বাই x মাইনাস 6, নাকি 6 মাইনাস 6, 6 মাইনাস 6 হবে 6 মাইনাস 6। কেন 6 মাইনাস 6, কারণ ওই যে অরিজিন থেকে এর দূর পর্যন্ত হচ্ছে 6,
আর এর দু বন্ধু তো এক্স, তাহলে এই ভূমিটা কত হবে? 6 - x হবে না? এই যে এইটুকু, এটা তো 6 - x হবে। সো আমরা এটা 6 - x ইউজ করলাম। তারপর আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে প্লাস tan ইনভার্স y ডিভাইডেড বাই 10 - x, এটা হচ্ছে থার্ড পোলের জন্য আর কি, ইজ ইকুয়াল টু আমার 180 ধরতে পারি আমরা। আচ্ছা, সো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো tan ইনভার্স y ডিভাইডেড বাই 6 - x প্লাস tan inverse y divided by 10 minus x is equal to আমরা লিখতে পারবো হচ্ছে গিয়ে 180 মাইনাস 117.13 লিখতে পারবো। এর সময় একটা মাইনাস সাইন থাকবে অবশ্যই। আচ্ছা, মাইনাস সাইন আমরা ইগনোর করি, এটা হচ্ছে মডুলাস চিন্তা করার আপাতত। সো আমরা এখানে পাবো তোমার এই পাশে কি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা অ্যাপ্লাই করো, অথবা এতটুকু তুমি ক্যালকুলেটরে সলভ অপারেটর ইউজ, আচ্ছা এটা একটা ইকুয়েশন রাখি আমরা, এটা ইকুয়েশন আমরা কত লিখতে পারি? 62.87। তো এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিলাম। আবার যেহেতু এই অ্যাঙ্গেলটা 62.87, আমরা লিখতে পারি tan ইনভার্স y বাই x ইকুয়াল টু তোমার কত? 62.87 লিখতে পারি, which is mainly y is equal to x tan 62.87। আর tan 62.87 এর মান কত? tan 62.87 এর মান হচ্ছে গিয়ে 1.95। তো এটা হবে x ইন্টু 1.95। তাহলে এখন আমরা এই y এর জায়গায় কি বসাই দিব? x 1.95x বসাই দিব। তাহলে আমরা এখানে tan ইনভার্স 1.95x ডিভাইডেড বাই 6 মাইনাস x প্লাস tan ইনভার্স 1.95x ডিভাইড বাই 6 মাইনাস x ইজ ইকুয়ালস টু, এটা যদি সলভ করি আমরা ক্যালকুলেটর ইউজ করে তাহলে আমাদের যে সলিউশনটা আসবে সেটা আমরা দেখি কত আসে। 1.95x ডিভাইডেড বাই 6 মাইনাস x, ক্যালকুলেটরে সলভ করতে পারবো ডাইরেক্টলি আশা করি। 1.95x ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 6 10 মাইনাস x আর কি। আচ্ছা, আমি দুইটাই 6 মাইনাস x লিখে দিছি, এটা তো 10 মাইনাস x হবে, ইকুয়াল টু হবে তোমার 62.87। ওকে, ওকে, তাহলে এখানে একটা 180 থেকে 117 মাইনাস হলো কেন? ওই পাশে তো স্যার মাইনাস চিহ্ন আছে 117 এর আগে। এই যে তুমি মডুলাস নিয়ে নাও, এখানে এটা মডুলাস চিন্তা করো, এটা মডুলাস। ওকে, তাহলে এখানে মডুলাস হয়ে গেল। এবার দেখো তো হয় কিনা। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যদি ক্যালকুলেটর সলভ করি তাহলে আমাদের x এর একটা মান আসবে, ওই মানটা আমরা লিখি। x এর মান আমার আসছে হচ্ছে কি 1.79। তো x এর মান যদি আমরা এখানে বসাই দিই তাহলে y এর মান পাবো কত আমরা? 1.79 ইন্টু 1.79, 1.79 আসছে, হ্যাঁ 1.79 লেখা যায়, ইন্টু 1.95, এর হচ্ছে আসছে তোমার 3.49, তাই তো 3.49। তাহলে আমরা x আর y পাই গেলাম নাকি? এটুকু পর্যন্ত ক্যালকুলেশন বুঝতে কারো অসুবিধা হয়েছে কিনা বলো তো আমাকে। তাহলে আমাদের আসলে ডমিনেন্ট পোলটা আমাদের বের হয়ে গেল। তাহলে পার্সেন্টেজ অংশ যদি 20% হয়, এখান থেকে আমরা বলতে পারি জিটার মান হবে, এটা জিটা, হ্যাঁ জিটার মান হবে হচ্ছে 0.456, এবং অ্যাকর্ডিং টু এটার মান হবে হচ্ছে গিয়ে 62.87 ডিগ্রি। এবং আমরা এখান এই ডাটাগুলো ইউজ করে আমরা যদি বের করতে পারবো কি, আমার ডমিনেটিং পোল হচ্ছে -1.79 প্লাস মাইনাস জে কত 3.49, এটা হচ্ছে আমার ডমিনেটিং পোল। কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলো। আশা করি নাই। তাহলে এখন এই ডমিনেটিং পোলটা তো আমরা আশা করি আসলে কে এর মানটাকে ভ্যারি করে করে হচ্ছে আসলে এই ডমিনেটিং পোলে যাব না, কারণ আমার রুট লোকাস স্টার্ট হবে 0 তে। হ্যাঁ, আমি এটা কালো বানাই দিই এখন। হ্যাঁ, ডমিনেটিং পোল স্টার্ট হবে আমার এই 0 তে স্টার্ট হয়ে এদিক বরাবর আসবে, এসে এদিকে চলে যাবে, -6 থেকে এদিকে এসে এদিকে চলে যাবে, তাই তো? যে আমার কে এর মান যখন ভ্যারি করবো আর কি, ডমিনেটিং পোলটা ভ্যারি হবে, তখন আমার 20% ওভারশুট যদি অ্যাটেইন করা লাগে, আমার ডমিনেটিং পোল হওয়া লাগবে এই জায়গাটাতে। হ্যাঁ, এক্স্যাক্টলি এই জায়গাতে হওয়া লাগবে। তো এই জায়গাতে হইতে হলে আমার কে এর মান কত করতে হবে? ওই কে এর মানটা আমরা কেমনে বের করব? আমরা কে এর মান বের করব হচ্ছে গিয়ে
আমরা তো জানি যে কেজিএস এইচএস এটার ম্যাগনিটিউড কত হইতে হবে, 1 হইতে হবে। সো এই জিনিসটা থেকে আমরা লিখবো হচ্ছে গিয়ে কে প্রোডাক্ট অফ এল জেড ডিভাইডেড বাই প্রোডাক্ট অফ এল পি। এটার মানে কি, নিচে বসবে কি, পোল থেকে যতগুলো লেন্থ নেওয়া সম্ভব সবগুলো লেন্থের প্রোডাক্ট, পাই বলতে প্রোডাক্ট বোঝায়, আর উপরে কি প্রোডাক্ট অফ এল জেড বলতে কি বোঝাচ্ছে, যতগুলো জিরো থাকবে তার থেকে লেন্থ গুলোর গুণফল। ঠিক আছে, এটা সমান আমরা কত ধরবো, 1 ধরবো, ওইখান থেকে আমরা সলভ করে কে এর মান বের করবো আর কি। সো এই ক্ষেত্রে যেহেতু কোনো জিরো নাই, তাহলে উপরে আমার কোনো কিছু বসবে না, আমার উপরে জাস্ট কে বসবে, কারণ আমার তিনটাই ওপেন লুপ, মানে ওপেন লুপ জিরো বলতে কেউ নাই আর কি এখানে, মানে তিনটাই খালি ওপেন লুপ পোল আছে আর কি। সো আমরা তিনটা ওপেন লুপ পোল থেকে এইটার দূরত্ব বের করব। ঠিক আছে, আমরা এটা একটু পাশে করি। আমার কাছে হচ্ছে গিয়ে তিনটা ওপেন লুপ পোল আছে, একটা জিরোতে, একটা -6-এ, একটা -10-এ, আর ডমিনেটিং পোলটা হচ্ছে -1.79 বরাবর এখানে উপরে। সো এটার লোকেশন হচ্ছে -1.79 প্লাস J3.49। তো আমার এখন লাগবে কি, প্রত্যেকটা পোল থেকে এটা লেন্থ বের করতে হবে, প্রত্যেকটা পোল থেকে এটা লেন্থ বের করতে হবে, প্রত্যেকটা পোল থেকে এটা লেন্থ বের করতে হবে। সো আমরা যদি জিরো থেকে লেন্থ বের করি সেটা কত হবে, সেটা হবে হচ্ছে গিয়ে মনে করো L1, 6 থেকে বের করলে এটা হবে L2, 6 থেকে বের 10 থেকে বের করলে সেটা হবে L3। তাহলে L1 কত আসবে তোমার, √1.79 স্কোয়ার প্লাস 3.49 স্কোয়ার। L2 কত আসবে তোমার, √, তোমার 6 মাইনাস 1.79, ভালো মতো বুঝো, এইটুকু হচ্ছে আমার 1.79। তোমরা যখন L2 বের করবো, আমার তো দরকার খালি এইটুক, ভূমিতে এটা খালি। সো আমরা কি করবো এখানে, 6 মাইনাস 1.79 হোল স্কোয়ার প্লাস 3.49 হোল স্কোয়ার, কারণ হাইট তো আগের মতোই আছে। সেম ভাবে L3 বের করবো, √, কত হবে তখন, 10 মাইনাস 1.79 হোল স্কোয়ার প্লাস 3.49 হোল স্কোয়ার। তো আমরা লেন্থ গুলো কত একটু ক্যালকুলেট করে ফেলি, √, 3.49 স্কোয়ার প্লাস 1.79 স্কোয়ার। সো প্রথম লেন্থ আসছে 3.92, তারপর হচ্ছে গিয়ে তোমার এর পরেরটা আমরা কি করবো, জাস্ট 6 বিয়োগ করে দিব, ওটা আসছে তোমার 5.47। তারপর এর পরেরটা আসবে কত তোমার, এবারটা 10 বিয়োগ করে দিব, জাস্ট 8.92। এখন এই তিনটা লেন্থ আমার এখানে প্রোডাক্ট হবে, প্রোডাক্ট মানে কি, গুণফল হবে, 3.92 মাল্টিপ্লাইড বাই 5.47 মাল্টিপ্লাইড বাই 8.92 ইজ ইকুয়াল টু আমার হবে 1। এখান থেকে আমরা কে ইকুয়াল টু বের করে আনবো কত, তো কে ইকুয়াল টু কত হবে তোমার, জাস্ট তিনটা প্রোডাক্টের গুণফল, সরি তিনটা লেন্থের গুণফল, 3.92 5.47 ইন্টু হচ্ছে 8.92। সো এটা আসবে 191.266। তাহলে আমরা ডমিনেটিং পোল বের করলাম, এবং এই ডমিনেটিং পোল গেইন করার জন্য বলতে অ্যাটেইন করার জন্য আমার কে এর মান হতে হবে 191.266। তাহলে এই সিস্টেমটাতে আমরা যদি 191.266 গেইন সেট করি, তখন আমার পার্সেন্টেজ ওভারশুট হবে কত পার্সেন্ট, 20%। মেইনলি কে এর মান 191.266 করলে আমার ডমিনেটিং পোল এতটা চলে যাবে, এবং হচ্ছে গিয়ে পার্সেন্টেজ ওভারশুট কত যাবে, 20% হয়ে যাবে। ঠিক আছে ব্যাপারটা, কারো কোনো কনফিউশন থাকলে বলো। আচ্ছা, স্যার এই যে এইটুক আমরা কে পর্যন্ত যে বের করলাম, এইটুকের কি স্পেসিফিক কোনো নাম আছে যে এটা মানে এই সিস্টেমটা করলাম এরকম কিছু? হ্যাঁ, এই যে দেখো, আমরা এটা আসলে আনকম্প্রেসরেড সিস্টেমের যত কিছু বের করা যায় সবকিছু বের করতেছি আর কি। তো তোমাদেরকে আমি দেখাই, মানে কি কি আসলে বের করা লাগে এগুলো একটু দেখাই। তোমার হচ্ছে গিয়ে এই যে দেখো, তোমার আনকম্প্রেসর সিস্টেম তো এটা তো কোয়েশ্চেনে দেওয়াই থাকবে, এই পোর্শনটা না, এই যে এই পোর্শন, এটা তো কোয়েশ্চেনে দেওয়া থাকবে, এটা নিয়ে তো টেনশন করার দরকার নেই। ডমিনেটিং পোল বের করতে হবে, এবং ওই ডমিনেটিং পোলের জন্য কে কত বের করতে হবে, জিটা বের করতে হবে, পার্সেন্টেজ অবশ্য তো গিভেন থাকবে না। তো এখন তুমি যদি এই তিনটা জিনিস বের করতে পারো, একটা হচ্ছে তোমার ডমিনেটিং পোল বের করতে পারো, আর কে বের করতে পারলে তোমার হচ্ছে বাকি সব ইজিলি বের হয়ে যাবে। পার্সেন্টেজ ওভার শুট থেকে তো আমি জিটা বের করতে পারবো, জিটার মানটা পার্সেন্টেজ ওভার শুট থেকে চলে আসবে। এখন ডমিনেটিং পোল বের হয়ে গেলে তার ওমেগা এনটা চলে আসতেছে 3.934, এটা অনেকটা 3. এখানে 3.5 লিখলে এখানে 3. আচ্ছা না, ওমেগা এন বলছে, ওমেগা এন এর মান আমরা কেমনে বের করবো, ওমেগা এর মান এই যে বলো তো, প্রথম প্রশ্নটা তোমার কি জিটা ওমেগা এন না, তো জিটা ওমেগা এন ইকুয়ালস টু কত তোমার 1.794। সো জিটার মান থেকে আমরা ওমেগা এন বের করে ফেলবো আর কি। আচ্ছা আমরা দেখতেছি, আস্তে আস্তে দেখো তোমরা বুঝতে পারবা। এখন পর্যন্ত আমরা কি কি করলাম তাইলে,
আমরা এখন পর্যন্ত করলাম হচ্ছে কি সিস্টেমের কি বের করছি, জিটা বের করছি, থেটা বের করছি, ডমিনেটিং পোল বের করছি, আর হচ্ছে কে বের করছি। তো এটা পুরোটা হচ্ছে গিয়ে আনকম্পেনসেটেড সিস্টেমের মানে যত অ্যানালাইসিস সবগুলো আর কি। আরো অনেক কিছু বের করা যায় এখান থেকে। যে তুমি ডমিনেটিং পোল বের করলা, তো আমরা জানি কি একটা সিস্টেমের সেকেন্ড অর্ডার সিস্টেমের ডমিনেটিং পোল হচ্ছে জিটা ওমেগা এন প্লাস মাইনাস ওমেগা এন রুট ওভার 1 মাইনাস জিটা স্কোয়ার জে, তাই তো? সো এখন তোমার কাছে জিটার মান জানা আছে অলরেডি, জিটার মান 0.5456 জানা আছে, তাই তো? তাহলে জিটার মান যেহেতু 0.456, তাহলে আমার সিস্টেমের ডমিনেটিং পোল হচ্ছে -1.79। তাহলে এই -1.79 এই মাইনাস জিটা ওমেগা এর সমান হবে। তাহলে আমরা লিখলাম মাইনাস জিটা ওমেগা এন ইজ ইকুয়াল টু -1.79। তাহলে ওমেগা এন ইকুয়ালস টু হবে 1.79 ডিভাইডেড বাই 0.456। তাহলে আমার কি চলে আসবে এখানে, ওমেগা এন এর মান চলে আসবে। তো এগুলো বের করে আমার লাভ কি? এগুলো বের করে আমার লাভ হচ্ছে গিয়ে ট্রানজিয়েন্ট প্যারামিটার তো আমার একটা না, শুধু পার্সেন্টেজ ভার্সস না, ট্রানজিয়েন্ট প্যারামিটার আমার আরো অনেকগুলো আছে। কি কি আছে? আমার সেটেলিং টাইম আছে, আমার পিক টাইম আছে। তো আমার তো জানা আছে সেটেলিং টাইমের ফর্মুলা কি, বলতো একজন? সেটেলিং টাইমের ফর্মুলা কি? 4/জিটা ওমেগা না? তো 4 ডিভাইডেড বাই আমরা জিটার মান বসাবো 0.456 ইনটু তোমার ওমেগা এন বসাবো। ওমেগা এন কত আসছে যে 1.79 ডিভাইডেড বাই 0.456। সো আমার এটা হচ্ছে কি সেটেলিং টাইম। পিক টাইম কি ছিল? পিক টাইম ছিল মনে হয় পাই ডিভাইডেড বাই ওমেগা এন রুট ওভার 1 মাইনাস জিটা স্কোয়ার, নাকি? একটু কনফার্ম করে, তো আমার মনে থাকে না এই দুটো জিনিস। সো এখানেও যদি আমরা ওমেগা না জিটা বসাই দিই, তাহলে আমার কি চলে আসবে? পিক টাইমের সূত্র ভ্যালু চলে আসবে, পিক টাইম কত সেটা চলে আসবে। তো বুঝতে পারছো এবার মানে আমাদের এই যে এত কিছু বের করার মেইন লক্ষ্য মানে কাহিনী মানে মেইন রিজনটা কি, সেটা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝছি স্যার। হ্যাঁ, ওকে। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি, এটা কি ঠিক আছে কিনা? টিএস এর ইকুয়েশন ঠিক আছে 4/জিটা ওমেগা এন নাকি? তোমাদের উপর ভরসা করে লাভ নেই, আমি নিজের মতোই লিখি। ইকুয়েশন অফ সেটলিং টাইম, হ্যাঁ 4/জিটা ওমেগা এন ঠিকই আছে। আচ্ছা, তাহলে আমার 4/জিটা ওমেগা এন দিলে কত আসবে? 4 ডিভাইডেড বাই 1.79 দিলে আমার সেটেলিং টাইম আছে তোমার কত? 2.23। ওকে। আর এখানে তোমার পিক টাইম আসবে কত? তোমার পিক টাইম আসবে হচ্ছে গিয়ে পাই ডিভাইডেড বাই 3.49, সেটা তোমার 0.9। ওকে, তাহলে আমার পিক টাইম আসলো 0.9 সেকেন্ড আর সেটেলিং টাইম আসলো 2.23 সেকেন্ড। দেখো তো আমার এগুলো বইয়ের সাথে মিলে কিনা। যে দেখো পিক টাইম 0.89 সেকেন্ড, দ্যাট মিনস 0.9 অলমোস্ট। তারপর হচ্ছে তোমার টিএস 2.23 আসছে, আমাদের কত আসছে? আমাদের 2.23 স্যার। তাহলে বুঝতে পারছো আলটিমেটলি তোমার কাজ হচ্ছে কি এখানে সবকিছু ফিল আপ করা, ডমিনেন্ট পোল, কে, জিটা, ওমেগা এন, পার্সেন্টেজ ভার্সস টিএস, টিপি, এগুলো আমাদের সব বের করে গেছে। এখন আমরা বের করবো হচ্ছে গিয়ে স্টেডি স্টেট এরর, ঠিক আছে? তো এখন স্টেডি স্টেট সিস্টেমটা কোথায়? সিস্টেমটা হচ্ছে এই জায়গায়। তাহলে স্টেডি স্টেট বের করার ছিল কি, সূত্র কি ছিল? স্টেডি স্টেট এরর ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে লিমিট এস টেন্স টু 0 এস ইন্টু আর এস ডিভাইডেড বাই 1 প্লাস জিএস এইচএস ছিল। সো আমাদের হিসাব মতে 1 প্লাস জিএস এর মান কত? জিএস এর মান হচ্ছে কে ডিভাইডেড বাই এস ইন্টু এস প্লাস 6 এস প্লাস 10। আর এইচএস কত তোমার? এইচএস 1। আর হচ্ছে গিয়ে আরএস কি? আরএস হচ্ছে কি ছিল বলো তো একজন? আরএস ছিল হচ্ছে ইনপুট, তাই তো? তো আমরা বলে দিলাম এখানে আমরা ইনপুট হিসেবে সেট করছি কাকে? র্যাম্প ইনপুট সেট করলাম। তাহলে র্যাম্প ইনপুট যদি আমরা সেট করি, তাহলে আমার আরএস ইকুয়াল টু কত হবে? র্যাম্পের জন্য হয় 1/s স্কোয়ার। তাহলে এখানে বসবে 1/s স্কোয়ার। এটা তোমাকে কোয়েশ্চনে বলে দেওয়া থাকবে কোন ইনপুট দিবে, সেটা ইউনিট ইনপুট না র্যাম্প ইনপুট তোমাকে বলে দিবে। সো এখন যদি ক্যালকুলেশন করি আমরা পাবো লিমিট এস টেন্স টু 0, আমার উপরে হবে 1, নিচে হবে হচ্ছে এস ইন্টু এস প্লাস কে ডিভাইডেড বাই এস প্লাস 6 ইন্টু কত? এস প্লাস 10। এখানে কি হইলো? এখানে আমার এস এবং এস স্কোয়ার কাটাটি যে একটা এস থাকবে, তো ওটা নিচে চলে আসলো, তাহলে এখানে এস গুণ হয়ে যাবে আর এখানে এসটার সাথে কাটাটি চলে যাবে। সো আমার এটা হবে মেইন ফাইনাল স্টেপ আর কি।
তো এবার আমরা এস এর মান 0 বসাই দিলে কত হবে 1 ডিভাইডেড বাই 0 প্লাস কে ডিভাইডেড বাই 6 ইন্টু 10 হুইচ ইজ মেইনলি 60 ডিভাইডেড বাই 10 60 ডিভাইড বাই কে। এখন কে এর মানটা আমরা পাই গেছি 191.26। তাহলে এখন আমার কি চলে আসবে 60 ডিভাইডেড বাই 191.266। এখান থেকে আমার যদি আমরা ক্যালকুলেশন করি আসে কত 0.313। ওকে, তাহলে আমরা স্টেডি স্টেট এরর বের করে ফেলতে পারলাম। আচ্ছা, তো আমাকে শুধুমাত্র দেওয়া ছিল সিস্টেম এবং পার্সেন্টেজ ওভারশুট, না আর কোনো কিছু দেওয়া ছিল না। এই সিস্টেম এবং পার্সেন্টেজ ওভারশুটকে ইউজ করে আমরা ডমিনেটিং পোল বের করছি এবং পিক টাইম বের করছি, সেটেলিং টাইম বের করছি, স্টেডি স্টেট এরর বের করছি। এটা পুরোটাই আনকম্পেনসেটেড সিস্টেমের জন্য, ঠিক আছে। এই দেখো স্টেডি স্টেট এরর কত আসছে তোমার 0.312 আসছে আর কি, আমাদের মনে 0.313 আসছে মনে হয় আমাদের, হ্যাঁ 313 আসলে 312 আসছে আর কি। এগুলো কিন্তু তোমাদের বইয়ে কোনো স্টেপই বলে দেওয়া নেই, জাস্ট হচ্ছে গিয়ে ভ্যালুগুলো অ্যাড করে দিয়ে দিছে আর কি। এই যে দেখো আমার পার্সেন্টেজ ওভারশুট 20% হইলে জিটার মান এত হবে, হ্যাঁ, তারপর ডমিনেটিং পোল এত হবে। কিন্তু ডমিনেটিং পোল কেমনে বের করছে এটা কিন্তু এক্সপ্লেন করা নেই কোয়েশ্চেন রাতে তোমাদের কোয়েশ্চেনে। তারপর এখানে তোমার এই যে টাইম, পিক টাইম, সেটেলিং টাইম, এগুলো কোনো কিছু ক্যালকুলেশন দেখানো হয়নি, বুঝতে পারছি। তো এই জন্য আমি যেভাবে করাচ্ছি সেটা ভালো মতো ফলো করবো আর কি, নাহলে দেখা যাবে পরীক্ষার হলে কোয়েশ্চেন আসলে পারবা না আর কি। আচ্ছা, তাইলে আমরা একটু পজ করি এখন, একটু পর্যন্ত যদি কেউ না বুঝে থাকে আমাকে বলো। সবাই বুঝছো? এত ভালো বুঝে দিছি আমি, তো যাই হোক। তাইলে এখন তাহলে আমরা এই সিস্টেমের পার্সেন্টেজ ওভারশুট close to 20%, এটার জন্য আমরা কে ইকুয়াল টু পাইলাম 191 পয়েন্ট সামথিং পাইছি 266, আর টিএস পাইছি হচ্ছে গিয়ে 2.23 মনে হয় 2.23, আর টিপি পাইছি হচ্ছে আমরা 0.9, আর স্টেডি স্টেট এরর পাইছি হচ্ছে আমরা 0.313 পাইলাম। আচ্ছা, তো এখন আমাদেরকে বলা হইলো যে এটার স্টেডি স্টেট এররকে 0 বানাইতে হবে। কি বললাম, এটার স্টেডি স্টেট এররকে আমার কি বানাইতে হবে 0 বানাইতে হবে। তখন আমরা কি করব, তখন আমরা এটার মধ্যে পিআই কম্পেনসেটর ইউজ করব। কি বললাম, পিআই কম্পেনসেটর। তো পিআই কম্পেনসেটরের ফরম্যাটটা দেখতে কেমন, পিআই কম্পেনসেটরের ফরম্যাটটা দেখতে হচ্ছে কি এরকম এস প্লাস জেড ডিভাইডেড বাই এস। এটা হচ্ছে আমার পিআই কম্পেনসেটরের ফরম্যাট আর কি, হ্যাঁ। সো এখন আমরা তাহলে সিস্টেমটার মধ্যে এই জায়গায় কি করলাম এস প্লাস জেড ডিভাইডেড বাই এস। সো এখানে আমরা কেন ইন্টিগ্রাল হিসেবে 1/a সেট করতেছি না, এগুলোর এক্সপ্রেশন দিছিলাম আমরা। 1/s অ্যাড করলে কি হয়, এরর 0 হয় ঠিক আছে, কিন্তু রুট লোকাসের ফরম্যাট চেঞ্জ হয়ে যায়, এবং রুট লোকাসের ফরম্যাট চেঞ্জ না করার জন্য আমরা একটা উপরে এস প্লাস জেড একটা ইউজ করি আর কি, হ্যাঁ। যে জেডটা কি হবে এস এর অনেক কাছাকাছি হবে। তো এই জেডকে আমরা এস এর অনেক কাছাকাছি, এস এর বলি কেন 0-র অনেক কাছাকাছি ধরবো আর কি, 0.01 ধরে নেবো আর কি। সো কে ডিভাইডেড বাই s into s plus 6 s plus 10। তো এখন এই সিস্টেমে যদি আমরা স্টেডি স্টেট এরর বাইর করি সেটা কত আসবে তোমার, লিমিট s টেন্ডস টু 0, তোমার হচ্ছে গিয়ে লিমিট s টেন্ডস টু 0, তারপর কত s ইন্টু 1/s স্কোয়ার। কেন, কারণ আমার র্যাম্প ইনপুট দিছি আমরা 1 ডিভাইডেড বাই, এখন তো আমার কি চেঞ্জ হয়ে গেল, ফরওয়ার্ড পাথ চেঞ্জ হয়ে গেল।
নিচে এস স্কোয়ার হবে এস প্লাস 6 ইন্টু এস প্লাস 10। আচ্ছা, এরপর আমরা যদি ক্যালকুলেশন করে দেখবে এটার মান 0 আসে আর কি, স্পেসিফিক 0 আসে। তো আর যদি রুট লোকাসটা একটু দেখি এটার, তাহলে তখন হচ্ছে কি আমরা এটার ওপেন লুপ পোল আছে তোমার কয়টা? এটার ওপেন লুপ পোল আছে তোমার 4টা এখন। দুইটা হচ্ছে 0 আর দুইটা হচ্ছে কি -6 আর -10। আর একটা ওপেন লুপ 0 আছে, সেটা তোমার কত? সেটা হচ্ছে 0.01। তো আমরা এই জায়গায় একটা পোল দিতে পারি আর ইমিডিয়েট তার পাশে একটা 0 দিতে পারি। আর আচ্ছা, এখানে পোল কিন্তু দুইটা, 0তে পোল কিন্তু দুইটা। সো আর এখানে -6 আর এখানে তোমার কত? -10। আচ্ছা, আচ্ছা, তো এখন এটা রুট লোকাস আসলে কিরকম হওয়া উচিত? এটা রুট লোকাসটা হওয়া উচিত হচ্ছে গিয়ে এখানে যেহেতু দুইটা পোল আছে, তাহলে একটা পোল কি করবে তোমার এখানে ইয়াতে চলে আসবে, 0তে এন্ড হয়ে যাবে। একটা পোল 0তে সে এন্ড হয়ে যাবে। আর যেহেতু 0তে দুইটা পোল আছে, তাহলে কিরকম হওয়া উচিত ব্যাপারটা? একটা পোল 0তে এন্ড হয়ে গেল। ওকে, এর আগেরটা কিরকম ছিল? আচ্ছা, মানে হচ্ছে আমরা তো এই সিস্টেমটা ইন্ট্রোডিউস করছি না, মানে এক্সট্রা করে কম্পেন্সেটর সিস্টেমটা। তো এটার পোল কত? একটা পোল হচ্ছে 0 আর 0 হচ্ছে তোমার কত? -z, তাই তো? সো এরা একজন আরেকজনের সাথে মানে মিটিগেট হয়ে যাবে আর কি। এই পোলটা এই 0তে যে এন্ড হয়ে যাবে। আর আগের যে 0টা ছিল ওই 0টা মানে এটা, তারপর সরি, আগের যে পোলটা ছিল 0তে যে পোলটা ছিল -6 এর পোল -10 এর পোল, তারা রুট লোকাসকে অ্যাজ ইট ইজ রাখবে, এটা চেঞ্জ হতে দিবে না। হ্যাঁ, তো এদিক ঘোরা চলে যাবে আগের মতোই, এদিক ঘোরা চলে আসবে, এখান থেকে স্টার্ট হয়ে এটা আসলে আমি উপরে করে লিখছি, কিন্তু এটা উপরে না, সেটা আসলে এক্স্যাক্টলি এই জায়গায়। সো আমার এরকম হবে ব্যাপারটা, মানে রুট লোকাস হুবহু আগের মতো থাকবে, কিন্তু শুধু যদি আমরা 1/s দিতাম তখন আর আগের মতো থাকতো না, চেঞ্জ হয়ে যেত আর কি। তো এই জন্যই মেনলি আমরা শুধুমাত্র 1/s না দিয়ে s প্লাস z ডিভাইড বাই তার s দিয়ে, মিটিগেট করলো কিভাবে, এটা কি যেন বলছিলেন? মানে আমরা এই যে এখানে pi এর জন্য আমরা i এর একটা ব্লক অ্যাড করছি না, ইন্টিগ্রাল একটা ব্লক অ্যাড করছি না, s প্লাস z ডিভাইড বাই s। তো এখানে তোমার একটা 0 আছে, সেটা কোথায়? -z এ। আর একটা পোল আছে, সেটা কোথায়? 0তে। মানে শুধু এই সিস্টেমের কথা চিন্তা করো, এই সিস্টেমের পোল হচ্ছে কি 0তে আর 0 হচ্ছে -z এ। তো এরা একজন একজনকে ক্যান্সেল করে ফেলবে, বুঝতে পারছি? মানে এই পোলটা স্টার্ট হয়ে এই 0তে এন্ড হয়ে যাবে। আমরা তো জানি রুট লোকাস স্টার্ট হয় পোল থেকে, এন্ড হয় কোথায়? 0তে। তো এই যে নতুন পোল 0 এবং নতুন নতুন 0 -z, হ্যাঁ, ওরা একজন আরেকজনের মধ্যে ভ্যানিশ হয়ে যাবে। আর মেইন সিস্টেমের যে 0 ছিল আর -6 ছিল, -10 ছিল, তিনটা পোল 0 -6 -10, এই যে তিনটা, তারা রুট লোকাসটাকে আগের মতোই শেপে রাখবে, কোনো ইম্প্যাক্ট পড়বে না আর কি রুট লোকাসে। তো এতে করে তোমার কি হবে, যদি কোনো ইম্প্যাক্ট না পড়ে, ওই যে আগের মতো ডমিনেটিং পোল আগের জায়গায় থাকবে, কে এর মান তো আমরা চেঞ্জ করি নাই, কে এর মান চেঞ্জ না হলে তো ডমিনেটিং পোল আর চেঞ্জ হবে না। ডমিনেটিং পোল চেঞ্জ সেম থাকবে, পার্সেন্টেজ ভার্সেস লাইনও আমার সেম থাকবে। ব্যাপারটা বুঝতে পারছেন? বুঝতে পারি না? জি স্যার, বুঝছি। আচ্ছা, এখন আমাকে যদি বলতো স্টেডি স্টেট এরর 0 করিও না, স্টেডি স্টেট এররকে তুমি হচ্ছে গিয়ে আগের থেকে 10% করে ফেলো, আগের 10% করে ফেলো, তাহলে স্টেডি স্টেট এরর আমার কত বানাইতে হবে? 0.0313 বানাইতে হবে। তখন আমরা আর পিআই ব্লক ইউজ করতে পারবো না। কেন? কারণ পিআই ব্লক স্টেডি স্টেট এররকে ডিরেক্টলি 0 বানিয়ে ফেলে। যদি আমার স্টেডি স্টেট এরর রাখতে হয় সামথিং ভ্যালু, তখন আমাদের ইউজ করতে হয় ল্যাগ কম্পেনসেটর। আর ল্যাগ কম্পেনসেটর দেখতে হচ্ছে s প্লাস জেড ডিভাইডেড বাই s প্লাস পি। তখন আমার এই জায়গায় অ্যাড হবে তোমার কি s প্লাস জেড ডিভাইড বাই s প্লাস পি। তো দেখি আমরা তখন কিরকম হবে সিস্টেমটা। তখন সিস্টেমটা হবে এরকম, s প্লাস জেড ডিভাইডেড বাই s প্লাস পি, আর এদিক দিয়ে মনে করো k ডিভাইডেড বাই কত? s ইন্টু s প্লাস 6 s প্লাস 10। আর এটা এখানে শেষ হয়ে গেল। তো এখন এটার জন্য আবার আমরা কি করব? লিমিট এরর চেক করব, লিমিট s টেন্ডস টু 0, তোমার
s multiplied by 1 by s square divided by 1 plus k into s plus z divided by s into s plus p into s plus 6 into s plus 10. কেন এত বড় কেন? কারণ আমার ফরওয়ার্ড পাথে তো আমার নতুন একটা ব্লক অ্যাড হয়ে গেল। সো ফরওয়ার্ড পাথ গেইনটা আসলে চেঞ্জ হয়ে যাবে। আমার ইররের ফর্মুলাটা আমরা কোথায় লিখতেছি? ইররের ফর্মুলাটা হচ্ছে মেইনলি এটা। এই যে এই ফর্মুলার মধ্যে সব বসাইছি আমরা। এটা হচ্ছে মেইন ফর্মুলা ইররের। সো আর এস এর মান 1 বাই স্কয়ার, সো s ইনটু 1 বাই স্কয়ার হচ্ছে, আর gs এর মানটা চেঞ্জ হচ্ছে আর কি খালি, কারণ কম্প্রেসরের ব্লক অ্যাড হচ্ছে তো এখন hs তো সবসময় 1। আশা করি বুঝতেছো। এরপর যদি আমরা ক্যালকুলেশন করি লিমিট s টেন্ডস টু 0, হয়ে যাবে তোমার 1 বাই s হয়ে যাবে, s আর 1 বাই s স্কয়ার কাটাকাটি যায়, তাহলে 1 ডিভাইডেড বাই s প্লাস এখানে হবে k ইনটু s প্লাস z ডিভাইডেড বাই ওই নিচের s টা কাটাকাটি চলে যাবে, s প্লাস p s প্লাস 6 s প্লাস 10। এখন যদি s এর মান 0 বসাই দিই আমরা, তখন পাবো কি? তখন পাবো 1 ডিভাইডেড বাই kz ডিভাইডেড বাই 60p, which is mainly 60p ডিভাইডেড বাই kz, তাই তো? এখন 20% ওভারশুট গেইন অ্যাটেন্ড করার জন্য আমরা k এর মান তো ফিক্স করে রাখছিলাম, সেটা কত ছিল তোমার? k এর মান 91 পয়েন্ট 190, সামথিং। হ্যাঁ 193 পয়েন্ট মানে সামথিং ছিল, 266। তো আমরা এটা এখানে ইউজ করবো আমাদের মতো, সমস্যা নেই কোনো। আর p এবং z এর মানটা আমাদের মতো চুজ করবো। আমরা কি করব? p এবং z এর মান আমরা ধরে নিব হচ্ছে গিয়ে p ইকুয়াল টু কত? আমরা p ইকুয়াল টু ধরে নিব 0.01 ধরে নিব, তাহলে z এর মান বের করে নিয়ে আসবো। আমার তো জানা আছে ইরর কত, ইররটা আমার কত? ইরর হচ্ছে গিয়ে আমার এই যে 0.031, বুঝতে পারছি? সো আমরা যদি এখানে বসাই দিই, এই যে 60p ডিভাইডেড বাই kz ইজ ইকুয়ালস টু 0.0313। সো আমরা এখান থেকে p বাই z ইকুয়ালস টু পাই যাব 0.313 ডিভাইডেড বাই 60 ইনটু তোমার কত? k। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি 0.0313 ইনটু হচ্ছে গিয়ে 191.266 ডিভাইড বাই হচ্ছে 60, তাহলে আমার p বাই z আসে হচ্ছে গিয়ে অ্যারাউন্ড 0.1, মানে একটাটা 10 গুণ হইতে হবে আর কি। আমরা যদি p কে ধরে নিই 0.01 ধরে নিই, আমার z হবে কত তোমার? 0.001। বুঝতে পারছি ব্যাপারটা? আশা করি বুঝতে পারছো আর কি। সো এই হচ্ছে তোমার পিআই কম্পেনসেটর আর ল্যাগ কম্পেনসেটর। এরপর আমাদের পিডি কম্পেনসেটরের কাজ কি? তো আমরা শুরুতেই বলছিলাম যে হচ্ছে গিয়ে পিআই কম্পেনসেটর এবং ল্যাগ কম্পেনসেটরের কাজ হচ্ছে গিয়ে ইররকে ইমপ্রুভ করা। পিআই করে কি? ইররকে 0 বানাই ফেলে। আর ল্যাগ করে কি? ইররকে ইমপ্রুভ করে 10% 20% যত বানানো লাগবে তত বানাই দিবে সে। কিন্তু পিআই কিন্তু এটা পারে না, পিআই ডিরেক্টলি 0 করে দিবে। সে 50% করতে বললে পিআই পারবে না, 0 করতে বললে পিআই ইজিলি পারবে, ঠিক আছে? আর ল্যাগ দিয়ে কি করবো আমরা? 10% হোক 20% হোক ওটা বানাই ফেলবো। আর পিডি কম্পেনসেটর কি করবে? পিডি কম্পেনসেটর করবে হচ্ছে গিয়ে স্টেডি স্টেটে ইমপ্রুভ করবে না, সে ইমপ্রুভ করবে টিএস এবং টিপি। তোমাকে যদি বলা হয় টিএস এর মানটাকে কমায় ফেলো, টিপির মানটাকে কমায় ফেলো, তখন আমার আসবে হচ্ছে পিডি কম্পেনসেটরের কাজ। বুঝতে পারছি ব্যাপারটা? সো ওইটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম আর কি, যে টিএস কে যদি 3 ভাগের 1 ভাগ করতে হয় আমরা কিভাবে একটা পিডি কম্পেনসেটর অ্যাড করবো আর কি। সো পিডি কম্পেনসেটর মেইনলি তোমার কি s প্লাস জেড ব্লক অ্যাড করা, মানে এখানে আমরা s প্লাস জেড ডিভাইড বাই s প্লাস পি করছিলাম না, তখন আমার s প্লাস জেড আসবে জাস্ট, অন্য কেউ আসবে না। তো আমরা ওটা একটু করি চলো। আমরা মনে করো চাইতেছি এখন কি সেটেলিং টাইমটাকে 2.23 থেকে আমরা এটাকে কত নামায় আনবো? 1 এ নামায় আনবো ফর এক্সাম্পল। তো এক্ষেত্রে আমার কি করতে হবে? আমার সেটেলিং টাইম কত? যেহেতু 1, তাহলে সেটেলিং টাইম যেহেতু 1 আমার সেটেলিং টাইম যেহেতু 1, আমরা জানি সেটেলিং টাইম ইকুয়ালস টু কত? 4 ডিভাইডেড বাই সিগমা ইজ ইকুয়ালস টু 1 হচ্ছে। তাহলে আমার সিগমা ইজ ইকুয়ালস টু হয়ে যাবে কত তোমার? 4। আর পার্সেন্টেজ ওভারশুট 20% রাখতে হইলে আমার থিটার মান চেঞ্জ করা যাবে না। যে থিটার মানটা ছিল তোমার কত? 62 পয়েন্ট 62 পয়েন্ট কত জানি ছিল থিটার মানটা? 62.87 ছিল, ইয়েস 62.87। তাহলে থিটার মান আমরা চেঞ্জ করতে পারবো না, এটাকে রাখতে হবে 62.87 এ রাখতে হবে থিটার মান। তাহলে এখন থিটার মান যদি 62.87 থাকে, তাহলে আমার
ওমেগা ডি কত হবে? আমরা জানি কি যে 10 ওমেগা টি ডিভাইডেড বাই সিগমা ইজ ইকুয়ালস টু আমরা সরি কি বলি 10 থিটা ইজ ইকুয়ালস টু আমরা জানি কত 10 থিটা ইজ ইকুয়ালস টু ওমেগা ডি ডিভাইডেড বাই সিগমা জানি। সো এখান থেকে আমরা ওমেগা ডি এর মান নিয়ে আসতে পারবো সিগমা মাল্টিপ্লাইড বাই 1062.87 which is mainly 4 into something, তাই তো 4 into 1062.87 সেটা হচ্ছে 7.81। তাহলে আমার ডমিনেটিং পোল ছিল হচ্ছে গিয়ে -1.26 প্লাস জে কত ছিল জে 3 কত জানি ছিল একটু করে দেখে আসি আমরা 3.49 1.79 3.49 আচ্ছা জায়গাটা ভুল লিখছি আমরা J 3.69 নাকি আচ্ছা যাই হোক যেটাই হবে হোক একটা ছিল আর কি এটা আমার ডমিনেটিং বলছিল এটা এখন আমার এটা চেঞ্জ করে নিয়ে যেতে হবে কোথায় এটা চেঞ্জ করে নিয়ে যেতে হবে আমার 4 প্লাস জে 7.81 নিয়ে যেতে হবে -4 আর কি যেহেতু আমার এটার লেফট সাইডে সো মাইনাস হবে অবশ্যই সিগমার ভ্যালুটা নেগেটিভ আর কি আচ্ছা সো আমার ডমিনেটিং পোলটা আমার কি থাকতেছে না আর আগের জায়গায় থাকতেছে না ডমিনেটিং পোল ছিল আগে -1.7 প্লাস 3.79 ছিল আর এখন চলে গেছে তোমার কোথায় সে -4 আর হচ্ছে কি 7.81 চলে গেছে এখানে চলে আসছে তো আমার রুট লোকাসের চেহারা ছিল এরকম এখানে 0 ছিল এই জায়গা করে -6 ছিল আর এই জায়গা করে -10 ছিল তো -10 এরটা আমার এদিক বরাবর চলে গেছে -10 এর পোলটা এদিকে ইনফিনিটিতে চলে গেছে -6 এবং -6 এবং 0 এখান বরাবর এসে আমার এই বরাবর চলে যাচ্ছিল আর কি সো এখানে তার ডমিনেটিং পোলটা ছিল এখন আমার সেটেলিং টাইম যদি 4 বানাইতে হয় সরি সেটেলিং টাইম যদি আমার 1 বানাইতে হয় তাহলে আমার ডমিনেটিং পোল হওয়া লাগবে এই জায়গায় তো এটা তো রুট লোকাসের উপর অবস্থান করতেছে না সেটা তো আমরা আসলে রুট লোকাসের উপর যদি কোনো একটা জিনিস অবস্থান না করে ওটা তো আমরা ওইখানে রিচই করতে পারবো না তাহলে আমার অবশ্যই এখন কি করতে হবে রুট লোকাসটাকেই চেঞ্জ করে ফেলতে হবে রুট লোকাসটাকে এমনভাবে চেঞ্জ করতে হবে যাতে করে সেটা কোন দিক দিয়ে যায় এদিক বরাবর যায় আর কি এই পয়েন্ট দিয়ে যায় তো এই জন্য আমরা হচ্ছে গিয়ে পিডি কম্পেনসেটর ইউজ করি সেটা হচ্ছে তোমার দেখতে কেমন এস প্লাস জেড এই যে এখানে ছিল এস প্লাস জেড আর কি হ্যাঁ জেড সি দিছে এটা আসলে এমনি দিল আর কি বোধহয় কম্পেনসেটর থেকে সি দিছে মেনলি আমরা জেড দিলেই হচ্ছে আচ্ছা তাহলে এখন আমার সিস্টেমটা হয়ে গেল কি আমার সিস্টেমটা এখন এরকম হয়ে গেল এস প্লাস জেড আর এই জায়গায় আগের মতো কি কে ডিভাইডেড বাই এস ইন্টু এস প্লাস 6 ইন্টু এস প্লাস 10 আগের মতোই আছে ওকে সো এখন আমার এই জেডটাকে এমনভাবে বানাইতে হবে যাতে করে রুট লোকাসের দিক বরাবর পাস করে আর সো আমরা এটা কিভাবে প্রেডিক্ট করতে পারি কোন দিক দিয়ে পাস করবে সেটা আমরা করলাম কি আমরা হচ্ছে যে তোমার এই যে 6 এবং -10 এর মাঝে একটা জিরো আপাতত কল্পনা করি আর কি সো তখন কি হবে একটু দেখি যদি আমরা এই জায়গায় একটা জিরো কল্পনা করি তাহলে কি হবে তাইলে আমার এই যে -10 যে পোলটা আছে এটা 1 নাম্বার এটা 2 নাম্বার এটা 3 নাম্বার হ্যাঁ -10 পোলটা এখানে ভ্যানিশ হয়ে যাবে এই জিরোতে না আর এই দুইটা পোলের রুট লোকাসটা আমার চেঞ্জ হয়ে যাবে অবশ্যই ঠিক আছে তো আমরা একটু দেখি চলো এই সিস্টেমের জন্য আমরা এখন কি আঁকবো রুট লোকাস ড্র করবো আর কি তাহলে বর্তমান সিস্টেম আমার পোলস হচ্ছে কত পোলস হচ্ছে আমার 0 -6 -10 আর জিরোস কত আমার জিরোস হচ্ছে কি -z তাই তো যেহেতু এটা উপরে আছে সেজন্য 0 বলতেছে আর কি এখন আমার রুট লোকাসে যদি এদিকে যাইতে হয় তাহলে আমার রুট লোকাসে যদি এদিকে যাইতে হয় প্রত্যেকটা পোল এবং জিরো থেকে ওইখানে যদি আমরা লাইন ড্র করি যতগুলো অ্যাঙ্গেল পাবো তাদের সামেশন কি হতে হবে তোমার থেকে 180 হইতে হবে তাহলে এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল এই তিন অ্যাঙ্গেল যোগ করলে আমরা কি পাবো সামেশন অফ পোলস পাবো পোলস অ্যাঙ্গেল পাবো আর জিরো তো একটা সো শুধুমাত্র আমরা একটা জিরোর অ্যাঙ্গেল পাবো তাও আমরা দিলাম সামেশন অফ জিরোস অ্যাঙ্গেল
আর এতে যে ডিফারেন্সটা সেটা আমার কত হইতে হবে, 180 হইতে হবে আর কি। সো এখন আমরা তাহলে 3টা পোল থেকে এই নতুন যে ডমিনেটিং পোল ওটার মধ্যে কি আঁকি, অ্যাঙ্গেলগুলো বের করি, ঠিক আছে? তো আমার হাইটটা কত, 7.81, আর এই ডিসটেন্স কত তোমার 4, তাই তো? সো আমার এই অ্যাঙ্গেলটা কত হবে, তোমার এই অ্যাঙ্গেলটা হবে পাই মাইনাস tan ইনভার্স 7.81/4। কেন? কারণ এই যে এদিকের অ্যাঙ্গেলটা বের হবে হচ্ছে গিয়ে আসলে এটা tan ইনভার্স 7.81/4, সেটা হচ্ছে এদিকের অ্যাঙ্গেলটা, আর পাই থেকে বিয়োগ করলে আমার এই অ্যাঙ্গেলটা আসবে আর কি। যাই হোক, এটা হচ্ছে একটা পোল থেকে অ্যাঙ্গেল বের করলাম, প্লাস 6 থেকে অ্যাঙ্গেল বের করতে হবে। তাহলে এটুক যদি 4 হয়ে যায় তাহলে এটুক কত হবে, 2 হবে, আর হাইট তো কত আছে, 7.81 আছে, লিখতে হবে tan ইনভার্স 7.81 ডিভাইডেড বাই 2 হবে, কারণ বেস চেঞ্জ হয়ে গেছে। তারপর হবে tan ইনভার্স 7.81 ডিভাইডেড বাই 6 হবে। কেন 6 হবে? কারণ আমার এদিকে 4 তো চলেই গেল অলরেডি, তো -10 থেকে এটুকু পর্যন্ত ডিসটেন্স কত হবে তোমার, এটা হবে 6। সো এই পুরো সামেশনটা কত আসে আমরা একটু ক্যালকুলেট করে দেখি। পাইকে আমরা 180 কল্পনা করবো আর কি, আসলে যেহেতু ডিগ্রিতে করতেছি। তাহলে 180 মাইনাস tan ইনভার্স 7.81 ডিভাইডেড বাই 4 প্লাস tan ইনভার্স 7.81 ডিভাইডেড বাই 2 প্লাস tan ইনভার্স 7.81 ডিভাইডেড বাই 6। সো এটা আসে হচ্ছে গিয়ে তোমার 245 ডিগ্রির মতো আসে, 245.22 ডিগ্রি আসে, ঠিক আছে? তো এটা তো আমার পোলসের অ্যাঙ্গেল গুলো আসলো না। তো জিরোজ এর অ্যাঙ্গেল কত হবে তাহলে, আমার এদের ডিফারেন্স আমার কত হতে হবে, এদের ডিফারেন্স হতে হবে তোমার 180। তাহলে আমার জিরোর অ্যাঙ্গেল হতে হবে কত, জিরোর অ্যাঙ্গেল হতে হবে 180 প্লাস কত তোমার 245.22। তাহলে আমরা যদি যোগ করে 180, তাহলে সেটা আসে 425.22 ডিগ্রি আসে। তো এটা তো 360 থেকে বড়, আমরা কি করব 360 কে বিয়োগ করে দিব আর কি। তাহলে তখন কত আসে, 65 ডিগ্রির মতো আসে। তাহলে আমার এই যে অ্যাঙ্গেল যেটা আছে এখানে, এটা হতে হবে 65 ডিগ্রি। তাহলে করে আমার এই ফর্মুলাটা মেনটেন হবে আর কি। আশা করি ধরতে পারতেছো কথাগুলো আমার, ঠিক আছে? তো আমার এখানে আমরা কি করছি একটু ভালো মতো বুঝো। আমরা জিরোর অ্যাঙ্গেলটা 180-র সাথে এই যে পোলটাকে যদি ভাষায় ট্রান্সফার করে দিই, পোলের অ্যাঙ্গেলটাকে যদি ভাষায় ট্রান্সফার করে দিই, তাহলে 180-র সাথে যোগ হবে না। তো 180 প্লাস এটা দিলে এটা 360 থেকে বড় চলে আসে। 360 থেকে বড় আসলে আমরা কি করে দিব, 360 বিয়োগ করে দিব। বিয়োগ করার পর যদি আবার 360 থেকে বড় আসে তাহলে আবার বিয়োগ করে দিবা আর কি। যতবার বড় আসে ততবার বিয়োগ করতে থাকবা। তাহলে আমার যেহেতু একটা মাত্র জিরো, তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা আমার ওই একটা জিরো দিয়ে কভার করতে হবে আর কি। সো আমরা ধরে নিছি কত, এটা ধরে নিছি আমরা জেড ধরে নিছি, তাই তো? তো এই জেড থেকে 4 পর্যন্ত ডিসটেন্স কত তোমার, জেড থেকে 4 পর্যন্ত ডিসটেন্স হচ্ছে কি জেড মাইনাস 4, আর লম্ব তো কত 7.81। হ্যাঁ, তো tan ইনভার্স এটা কত হইতে হবে তোমার, ওই যে 65.22 হইতে হবে আর কি। হ্যাঁ, সো এখান থেকে আমরা চাই লিখতে পারি 7.81 ডিভাইডেড বাই z minus 4 equals to 10 65.22, সেটা আসলে তোমার 2.16। হ্যাঁ, 2.16 আছে, এটা আসলে 2.16 এর মতো। সো আমরা যদি ক্যালকুলেটর সলভ করে ফেলি 7.81 ডিভাইডেড বাই x মাইনাস কত 4 ইজ ইকুয়াল টু তোমার 2.16। তাহলে আমার z এর ভ্যালু দেখাবে কত, সেটি হচ্ছে দেখাবে, সেটি হচ্ছে কত দেখাবে একটু আসুক দাঁড়াও, যেটি হচ্ছে দেখাবে 7.61। হ্যাঁ, তাহলে আমার ওই যে জিরোটা অ্যাড করতে হবে কোথায়, ওই যে -6 এবং -10 এর মাঝে, দ্যাট মিনস 7.61 আর কি। সো আমার আলটিমেটলি এই জায়গায় কি লিখবো আমরা, s প্লাস 7.61 লিখবো আর কি। তো এটা করলে আমার কি হবে, টিএসটা ইমপ্রুভ হবে, বুঝতে পারছি? টিএস ইমপ্রুভ হয়ে কত হবে আমার, টিএস ইমপ্রুভ হয়ে আগে মানে 1 হয়ে যাবে আর কি। টিএস আগে ছিল মানে 2 পয়েন্ট কত ছিল, এটা 1 হয়ে যাবে। আচ্ছা, তো এখন এটা করার কারণে আমার যেহেতু নতুন একটা জিরো অ্যাড করছে, আমার রুট লোকাসটা আর আগের মতো নাই, রুট লোকাসটা চেঞ্জ হয়ে গেল। তাহলে এই কে এর মানটাও তোমার কি হবে, এখন আমার আগের থেকে চেঞ্জ করা লাগবে। তো এই কে এর মানটা কেন বের করবো, আগের ফর্মুলা কে ইন্টু প্রোডাক্ট অফ লেন্থ জিরো ডিভাইডেড বাই প্রোডাক্ট অফ লেন্থ পোল ইজিকলস আমার কত হবে 1 হবে। তো আমরা এখন লেন্থ জিরো কিভাবে নিব, যে আমার তো জানা আছে জিরো কত, জিরো হচ্ছে কি -6.71 আছে আর কি। আমি যদি এখানে ড্র করি,
আমার এখানে ছিল 0, এখানে ছিল -6 আর এখানে ছিল -10। এটা হচ্ছে আনকম্পেনসেটেড অবস্থায়। কম্পেনসেটেড করার পরে আমার এই জায়গায় একটা নতুন পোল অ্যাড করছি, নতুন 0 অ্যাড করছি, সেটা কত -6.71। যেহেতু পোল এটা আমার গোলা দেওয়া লাগবে, তাই তো? তাহলে আমরা এখানে গোলা দিই। আর ডমিনেটিং পোলটা আমার কোথায়? ডমিনেটিং পোল ছিল হচ্ছে কি আমার এই জায়গায়, যেটা হচ্ছে গিয়ে -4 প্লাস জে কত, -4 প্লাস জে 7.81 এর মতো ছিল আর কি। এখন আমরা কে মানটা কেমনে বের করবো? যে লেন্থ প্রোডাক্ট অফ লেন্থ 0, মানে হচ্ছে কি যতগুলো 0 থাকবে সবগুলো থেকে লেন্থ বের করবো, তাদের গুণফল নিব। যেহেতু একটাই 0 আছে, আমি একটা লেন্থ নিব খালি, এটাকে আমরা দিলাম L1। আর পোল আছে 3টা, তার আগে মতো L2, এটা হবে L3 আর এটা হবে L4। আমরা কি করবো এখানে? k ইন্টু L1 ডিভাইড বাই L2 L3 L4 ইকুয়ালস টু 1 ধরলে আমাদের নতুন কে চলে আসবে, যেটা হচ্ছে কি আমার পার্সেন্টেজ ওভার শুট 20% ফিক্স করে রাখবে আর কি। আমরা এই লেনগুলো বের করে ফেলি। আমার L1 হবে হচ্ছে √, হাইট তো 7.81 স্কোয়ার, এটা তো ফিক্সড, আর ভূমিটা খালি চেঞ্জ হতে থাকবে। যেহেতু এটু 4, তাহলে ভূমিটা হবে 7.61 - 4 হোল স্কোয়ার। সেভাবে L2 বের করবো, সেটা আসবে 10 মাইনাস, না L2 তো হচ্ছে গিয়ে জাস্ট 4 স্কোয়ার হবে। তারপর L3 L4 সিম্বল বের করে নিয়ে আসবো আমরা। সো এই ভ্যালুগুলো কত আসবে? √7.81 স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে 7.61 মাইনাস 4 হোল স্কোয়ার। প্রথমটা আসবে হচ্ছে তোমার 8.6 এর মতো, তারপরটা আসবে হচ্ছে 8.77, তারপর আসবে 8.06, তারপরটা আসবে হচ্ছে তোমার 9.48, 9.84। সো এখানে যদি কে ইকুয়াল লিখি তখন হবে L2 L3 L4 বাই L1 হবে। সব ভ্যালু আমাদের কাছে যা আছে আমরা জাস্ট বসাই দিব, 8.77 ইন্টু 8.06 ইন্টু 9.84 ডিভাইড বাই 8.6, তাহলে আসবে তোমার কত? 80.88। তাহলে আমার নতুন কে হচ্ছে তোমার কত? 80.88। তো আমি চাইলে এই অবস্থায় আবার কি বের করতে পারবো? স্টেডি বের করতে পারবো আর কি। নতুন করে আমরা চাইলে আবার স্টেডি বের করতে পারবো। সেম সিস্টেম, লিমিট s টেন্ডস টু 0, s ইন্টু 1/s স্কোয়ার, কারণ এটা র্যাম্প ইনপুট দিয়ে রাখছিলাম আমরা 1 প্লাস। এখন যেহেতু তোমার সিস্টেম চেঞ্জ হয়েছে, সিস্টেম আমাদের এরকম এখন k প্লাস sz ডিভাইডেড বাই s ইন্টু s প্লাস 6 ইন্টু কত? s প্লাস 10, তাই তো? তো এই z এর মানটা আমরা ফিক্সড করছি কততে? 7.61 এ সেট করছিলাম, তাই তো? সো এখন যদি তুমি এখান থেকে ক্যালকুলেশন করো, তখন যে তুমি পাবা হচ্ছে গিয়ে স্পিড পাবা কি কত? 60 ডিভাইডেড বাই k টাইমস তোমার হচ্ছে গিয়ে 7.61, which is mainly 60 divided by k এমন আসছে 80.88 into 7.61, তাই তো? সো এটা একটা মান চলে আসবে 60 ডিভাইডেড বাই 80.88 into 7.61। এটা হচ্ছে কত তোমার? 0.09748। তাহলে এটা হচ্ছে নিউ স্টেডি এরর আর কি। আশা করি বুঝতে পারছো যা যা বললাম আর কি। খালি আমি একাই বকবক করিয়ে দিয়েছি, তোমাদের কোনো রেসপন্স নাই। মাথায় ঢোকানোর চেষ্টা। স্যার বুঝছি, কিন্তু প্রসেস অনেক বড় স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে এই হয়ে গেল হচ্ছে তোমার পিডি কম্প্রেসর আর কি। এখন এই সেম কাজ আমরা চাইলে হচ্ছে কি লিড কম্প্রেসর দিয়ে করতে পারতাম। তো লিড কম্প্রেসর দেখতে কেমন হতো? s প্লাস জেড ডিভাইডেড বাই s প্লাস পি। সেই ক্ষেত্রে আমরা একটা ধরে নিতাম, পি এর মানে একটা ধরে নিতাম তোমাদের মন মতো একটা পোল ধরে নিতাম -5 বা হচ্ছে তোমার কত 6, যেমন একটা ধরে নিয়ে তারপর কাজ করা যায় আর কি। সো সবসময় প্যাটার্ন, কাজের প্যাটার্ন সেম, মানে হচ্ছে গিয়ে তোমার একটা কম্প্রেসরের ব্লক বসাবা, তারপর চেক করবা কোনটা কত আছে কত নাই, সেটা বুঝতে পারছি। কারো কোনো কনফিউশন থাকলে বলো।
আমরা হচ্ছে গিয়ে নেক্সট দিন হচ্ছে গিয়ে তোমার যেটা শিখবো সেটা হচ্ছে তোমার কি নেক্সট শিখবো হচ্ছে আমরা পিআইডি কন্ট্রোলার, মানে পিআইডি কম্পেনসেটর, আর হচ্ছে তোমার কি ল্যাক লিড কম্পেনসেটর আর কি। সো তাইলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আর আর 2টা ক্লাস লাগবে আমাদের ইনশাআল্লাহ, 2টা ক্লাস আশা করি শেষ হয়ে যাবে আর কি। ল্যাক লিড আর হচ্ছে পিআইডি, তাইলে শেষ। না, ল্যাক লিড আর পিআইডি নেক্সট ক্লাসে শেষ করবো, আর চ্যাপ্টার 10টা এর পরের ক্লাসে শেষ করবো। চ্যাপ্টার 10 সহজ আছে অনেক। চ্যাপ্টার 11 তোদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে, এটা মোটামুটি একটা সুখবর বলা যায়। আচ্ছা, তোমরা যদি চাও আমি ম্যাথগুলো স্যার অনেক বড়। হ্যাঁ, চ্যাপ্টারের ম্যাথ অনেক বড়, এবং এগুলো হচ্ছে গিয়ে তোমার মনে করো এখান থেকে ডিজাইন প্রবলেম থাকবে একটা, তো ওই একটাতে মনে করো হচ্ছে গিয়ে 20 মার্ক থাকবেই, মানে 50% মার্ক এখানে ক্যারি করবে তোমার মিড ফাইনালে। স্যার বইয়ের কোনগুলো প্র্যাকটিস করবো একটু বলে দাও আমাকে। দেখো বই হচ্ছে এগুলো তোমার দেওয়া নাই, যেমন এই আমি যে ম্যাথটা করাইছি, হ্যাঁ এই ম্যাথটা ছিল ল্যাকলেট, মানে এই ম্যাথ এই সেম ম্যাথ তোমার হচ্ছে পিডির জন্য আছে, কিন্তু বই দেখে তুমি আসলে কিছুই বুঝবে না, তোমার আসলে কনসেপ্টটা বুঝা লাগবে এখানে। বইয়ের সলিউশন দেখো তুমি, তাহলে বুঝতে পারবে। স্যার প্র্যাকটিস প্রবলেমও নাই? প্র্যাকটিস প্রবলেমও আছে, প্র্যাকটিস প্রবলেমও ম্যাথ আছে, কিন্তু সব ম্যাথ তো সেম প্যাটার্ন, মানে তোমাকে একটা সিস্টেম স্যার দেওয়া একটা থাকবে। বিষয় হচ্ছে কি স্যার, ওই এ সেকশনে তো অন্য একটা কোর্স টিচার আছে, সো হ্যাঁ। এখন স্যার দুজন দুইভাবে ম্যাথ করালে না, স্যার কিভাবে? দুজন দুইভাবে করানো হচ্ছে না, স্যারের সাথে আমার যত এনাফ কথাবার্তা হয় বুঝছো, তোমরা এটা টেনশন করার কিছু নাই। তো স্যারে এগুলো পড়াইছে, আমি যে পড়াইছি স্যারও সেম জিনিস পড়াইছে বুঝছো। স্যার কয়টা প্র্যাকটিসের জন্য ডেমো ম্যাথ দিয়ে দিলে ভালো তো। স্যার ডেমো ম্যাথ আসলে একটা কোশ্চেন আর অ্যানসার একসাথে দিয়ে দিন স্যার। কোশ্চেন আর আনসার, তোমাদেরকে আমি ম্যাথ ধরে ধরে কয়টা ম্যাথ সলভ করে লাগলাম বলতে হবে, 5টা বা 6টা করাইছি, এগুলো স্যার তোমরা বিশেষ নিজেরা করে স্যার ভিডিও দেখে 20 দেখে মিনিটের নোট মতো করে একটু ফোকাস দেই, তারপরে ব্রেনে ইচ্ছে করে আর প্রেশার দিতে পারতেছি না। হ্যাঁ, তোমরা হচ্ছে গিয়ে এক্সারসাইজ থেকে আসলে স্যার ল্যাগের জন্য তো স্যার আমরা s+z/s+p এটা ইউজ করছিলাম, আবার লিডের জন্য কি সেম জিনিসটা ইউজ করতে হবে? সেম লিডের জন্য সেম, কিন্তু তুমি ম্যাথ গুলো দেখবা ল্যাগের গুলো আসে হচ্ছে গিয়ে 0 আর পোল গুলো আসে 0-র কাছাকাছি, কিন্তু লিডের ক্ষেত্রে দেখা যাবে 0 আর পোল গুলো হচ্ছে গিয়ে একটু দূরে দূরে আসে আর কি। তুমি প্র্যাকটিস করলে বুঝতে পারবে, বুঝতে পারছো? জি স্যার। এই যে তোমার 1 নাম্বারটা মনে হয় পিআই থেকে দিছে, হ্যাঁ 2 নাম্বারটাও পিআই থেকে। 1 নাম্বারটা পিআই দিয়ে করা যাবে কি? হ্যাঁ করা যাবে, করা যাবে। আচ্ছা আমি দেখি কয়েকটা ম্যাথ তোমাদেরকে একটু সাজাই দিব আর কি, আর যদি পারি সলভ সহ করাই দিব না, ঠিক আছে? স্যার একটু কম সম করে দিয়েন স্যার। কি করে দিব? একটু কম করে দিয়েন স্যার। না এখানে কমের কোনো সুযোগ নেই আসলে, কি কম দিব বলো তুমি আমাকে? তোমাকে তো মানে ম্যাথ যদি ডিজাইন করাটা পুরোটা দেওয়া লাগে, এটা তো তোমার সব ক্যালকুলেশন করাই লাগবে, কম হওয়ার কোনো সুযোগই নেই। মানে আমি যেরকম ভাবে করতেছি তোমাদেরও সেম ভাবে করতে হবে আর কি, বুঝছো? দু একটা ম্যাথ স্যার আপনি কোশ্চেন সহ একটু সলভ করে দিন, তাহলে আমাদের জন্য সুবিধা, প্রসেসটা দেখতে পারবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আর তোমরা হচ্ছে গিয়ে অনলাইন ক্লাসগুলো আরেকবার নিজেরা রিকল করে করে দেখে নোট করে রাখিও আর কি। আমি যেই স্টেপ ফলো করতেছি ওটা সুন্দর করে তুমি নোট করে রাখো, দেখা যাবে তোমাদের জন্যই ভালো হচ্ছে আর কি। আচ্ছা যাই হোক, একটু শেয়ার করে দিন যেটাতে লিখলেন না, মানে নোটপ্যাড। হ্যাঁ এগুলো শেয়ার করে দিতাম, এগুলো শেয়ার করে দিত ক্লাসের পরে শেয়ার করে দিই। আচ্ছা আমরা হচ্ছে কি এখন তোমার ওই যে সিইপি প্রবলেমটা একটু করে দেখি, ওটা কোথায় জানি ছিল। হ্যাঁ সো এই প্রবলেমটা হচ্ছে মেইনলি এই চ্যাপ্টারের উপর বেসিস করে এই পুরো প্রবলেমটা, বুঝতে পারছি? তো এখানে তোমাদের একটা দেওয়া আছে, কি বলে এটাকে, আর একটা সিস্টেম দেওয়া আছে। এটা হচ্ছে কিন্তু জিএস বলতে বুঝতেছো এটা ফরওয়ার্ড পাথ গেইন, কিন্তু এটা এই যে বলে দিছে এখানে ওপেন লুপ ট্রান্সফার ফাংশন, তার মানে এইচএস তোমার কত 1 আর কি। হ্যাঁ কারণ এটা ইউনিটি ফিডব্যাক বলে দেওয়ার কথা, এখানে ইউনিটি ফিডব্যাক বলে দেবে, ইউনিটি ফিডব্যাক। আচ্ছা এটা বলা থাকবে, কোথাও কোথাও বলা থাকবে। আর এক্ষেত্রে হচ্ছে তোমার কি এটা স্টেপ ইনপুট আর কি। হ্যাঁ সো এখন এটার হচ্ছে কি তোমার পার্সেন্টেজ ওভারশুটটা কত হবে সেটার জন্য একটা তোমাদের এখানে টেবিল দেওয়া আছে, প্রত্যেকের আইডি ওয়াইজ আলাদা আলাদা তোমার পার্সেন্টেজ ওভারশুট দেওয়া আছে, ঠিক আছে? তো তোমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে গিয়ে তোমাদের ডিজাইন রিকোয়ারমেন্ট এখানে দেওয়া আছে, কি বলছে, ইভালুয়েট আনকম্পেনসেটেড সিস্টেমস ডমিনেন্ট পোল গেইন এন্ড সেটেলিং টাইম।
মানে সিস্টেম যখন আনকম্পেনসেটেড অবস্থায় আছে তখন তোমার থেকে ডমিনেন্ট পোল বের করতে হবে, গেইন বের করতে হবে, সেটেলিং টাইম বের করতে হবে। সো এগুলো আমরা কিন্তু মানে মিনিমাম 4-5 বার অলরেডি করে ফেলছি এই ম্যাথগুলো। তারপর কম্পেনসেটেড কি করবা তোমার এখানে কম্পেনসেট করার জন্য কি করতে হবে আসলে দেখো তো একটু ভালো মতো। নিয়ার জিরো স্টেডি স্টেট এরর টু ফাইনাল সেট পয়েন্ট। ওয়েট আ সেক, এখানে তো এই প্রবলেমটা মেইনলি হচ্ছে গিয়ে এমআরকে স্যার বানাইছে, তো আমি নিজেও পড়ে দেখিনি আসলে একবার এখনো। স্যার এটা সাবমিশন ডেট কবে? বলছি না সাবমিশন ডেট, নাকি বলি নাই? ও আচ্ছা হ্যাঁ, এই যে বলছে দ্য কম্পেনসেটেড সিস্টেম সেটেলিং টাইম মাস্ট বি হাফ অফ দ্য সেটেলিং টাইম অফ আনকম্পেনসেটেড সিস্টেম, মানে সেটেলিং টাইমটা হাফ করা লাগবে আর কি। এবং স্টেডি স্টেট এরর কিন্তু নিয়ার জিরো। হ্যাঁ, নিয়ার জিরো স্টেডি স্টেট এরর। তো তোমরা এখানে এটাকে চাইলে তোমরা জিরো বানাইতে পারো, এটাকে চাইলে তোমরা 0.000 তোমার ইচ্ছা মতো একটা ভ্যালু ধরতে পারো, 8 বা 7 বা তোমার ইচ্ছা, এটা তোমার উপর। হ্যাঁ, যেহেতু নিয়ার জিরো বলছে, তো কেউ চাইলে জিরো ধরতে পারো, কেউ চাইলে 0.00 ধরতে পারো, ডাজন্ট ম্যাটার। সো এটা করার জন্য, এই কম্পেনসেশন করার জন্য তোমরা পিআইডি কন্ট্রোলার ডিজাইন চুজ করতে পারো বা ল্যাকলেট কম্পেনসেশন চুজ করতে পারো, এটা তোমাদের ইচ্ছা, তোমাদের যেটা মন চায় সেটা চুজ করো, সমস্যা নেই। হ্যাঁ, এবং এটাও বুঝতে হবে কখন পিআইডি চুজ করবো, কখন ল্যাকলিট চুজ করবো, এটাও তোমাকে কিন্তু বুঝতে হবে। তুমি যদি ইরোরকে 0 চাও তখন কি চুজ করবা, ইরোর যদি একটা সার্টেন ভ্যালু চাও তখন কি চুজ করবা, এটা তোমার বুঝতে হবে আর কি। আচ্ছা, তো আর পার্সেন্টেজ ওভারশুটটা তোমার কোথা থেকে নেওয়া লাগবে, এখান থেকে নেওয়া লাগবে। সো মেইন কাজ হচ্ছে গিয়ে তোমার এই সিস্টেমটার কম্পেনসেটেড যে ব্লক সেটা তোমার বের করতে হবে। মানে এটা তো বর্তমানে এরকম আছে, এখানে জিএস আর এখানে ফিডব্যাক, তাই তো। তো তোমার মেইনলি আমার বের করতে হচ্ছে এটা, এই জায়গায় সিএস লিখবা, মানে কম্পেনসেটেড ফাংশনটা। আর এখানে তোমার কত আগের মতো জিএস আছে, আর এখানে HS1 হয়ে গেছে আর কি। তোমার মেইন কাজ হচ্ছে এটা ডিজাইন করা, সিএসটা কত হবে, এটা পিআইডি করতে পারো, এটা তুমি ল্যাকলিট করতে পারো। আর ডিজাইনের মধ্যে তুমি যেগুলো ক্যালকুলেশন করবে সেখানে দেওয়া আছে। কম্পেনসেটেড হওয়ার পরে নতুন ডমিনেন্ট পোল কত হবে, নতুন স্যাটেলাইট টাইম কত হবে, এবং নতুন নতুন যে হচ্ছে কি তোমার, আচ্ছা কম্পেনসেটেডের পোল এন্ড জিরো, নতুন গেইন, তারপর হচ্ছে গিয়ে লোকেশন অফ আদার। হ্যাঁ আচ্ছা, এই জিনিসটা, এই পয়েন্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ফাইন্ড দ্য লোকেশন অফ আদার ক্লোজ লুপ পোলস ফর দ্য কম্পেনসেটেড সিস্টেম। এটা আসলে কি দেখো, তোমার এই সিস্টেমটা কত অর্ডারের, থার্ড অর্ডারের, কিন্তু খেয়াল করছো এস, এখানে একটা এস, এখানে একটা এস, তিনটা এস আছে, থার্ড অর্ডার। তাহলে থার্ড অর্ডার যদি হয় এটার পোল থাকবে কিন্তু 3টা। আর আমরা ডমিনেন্ট পোল হিসাব করার সময় হিসাব করে 2টা পোল খালি, একটা উপরে একটা নিচে আর কি। ওই থার্ড পোলটা কত হবে সেটা তোমাদের বের করতে হবে, ওইটা হচ্ছে ডি নাম্বার। তারপর হচ্ছে আবার ওই যে ইরোর বের করতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে কি তোমার কি সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন। সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশনের কথা আমি লাস্ট দিন বলছিলাম, সেটা হচ্ছে গিয়ে আমার যখন হচ্ছে একটা সিস্টেমে 3টা পোল থাকে তখন আমরা থার্ড অর্ডার বলে থাকি। কিন্তু যদি থার্ড পোলটা সেকেন্ড পোল এবং ফার্স্ট পোলের রিয়েল পার্টের 5 টাইমস হয় অ্যারাউন্ড, তখন আমরা বলি ওই থার্ড অর্ডারকে সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেট করা যায়। ফর এক্সাম্পল, একটা থার্ড অর্ডারের পোল হচ্ছে মনে করি এরকম -10 আর -1 +-2j। তাহলে দেখো এটা হচ্ছে কি থার্ড অর্ডারের 3টা পোল, তো একটা পোল -10 আর বাকি 2টা পোল হচ্ছে -1 +2j -1 -2j। এটা রিয়েল পার্ট কিন্তু -1। সো এই জিনিসটা আমার 10 টাইমস। সো আমরা এই সিস্টেমটাকে চাইলে সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেট করতে পারবো। কিন্তু যদি এরকম হইতো একটা পোল হচ্ছে -2 আর একটা পোল -1 +-2j, তখন আমি এটা কি করতে পারতাম না, থার্ড অর্ডার অ্যাপ্রক্সিমেট করতে পারতাম না, সরি সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেট করতে পারতাম না আর কি। সো তোমাদের ওইটাই এখানে আসলে কি করা লাগবে, ডিসকাস করা লাগবে, তুমি কি সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেট করতে পারো নাকি পারো না, ঠিক আছে। আর তুমি চাইলে এই পুরো জিনিসটা ম্যাটল্যাব দিয়ে তুমি ডিজাইন করতে পারো, হ্যাঁ, যদি তোমার মাথায় ঢোকে আর কি অতটুকু, ঠিক আছে। এটা এগুলো ম্যাটল্যাব দিয়ে খুব ইজিলি করা যায়, বুঝছো। তোমাদের আসলে আনফরচুনেট ব্যাপার কি জানো, যে তোমাদের ল্যাবের যে এক্সপেরিমেন্ট আছে, রোড ফোকাসের এক্সপেরিমেন্ট, ওইটা আসলে অনেক আগে হয়ে যায়। আর এইসব থিওরি পড়ি আমরা অনেক পরে এসে। সো এখন আসলে আর সুযোগই থাকে না যে কি তোমাকে আবার ওই এক্সপেরিমেন্টটা বুঝাই দেওয়া এখান থেকে, বুঝতে পারছি। তাও আমি চেষ্টা করব মানে একটা প্রবলেম ম্যাটল্যাবে সলভ করার আর কি, যদি সুযোগ হয়, তাইলে করে তোমরা আসলে বুঝতে পারবা যে
মানে এসব সিমুলেশনের কেন প্রয়োজন, কারণ এইসব রিগোরাস ক্যালকুলেশন অনেক কঠিন। এগুলোতে আমরা তাও সিম্পল ম্যাথ দিচ্ছি দেখে, থার্ড অর্ডার সেকেন্ড অর্ডার দিচ্ছি দেখে আমরা হাতে করতে পারতেছি। ফোর্থ অর্ডার ফিফথ অর্ডার দিলে তখন এগুলো সম্ভবই না হাতে করা, তখন আমার সিমুলেশনই করতে হবে। এই হচ্ছে অবস্থা। আমরা তাহলে নেক্সট দিন ইনশাল্লাহ পিআইডি আর লেকলিট শেষ করবো, তখন তোমরা এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে পারবা। আর এরপরে এক ক্লাসে আমরা ফ্রিকোয়েন্সি রেসপন্স শেষ করে দিব, চ্যাপ্টার 11টা। ওটা সহজ হবে, হ্যাঁ, এটা নিয়ে এত কষ্ট মানে অত একটা কঠিন না আর কি, ঠিক আছে? কারো কোনো কনফিউশন থাকলে বলো আমাকে এই সিইপি নিয়ে। এটা হচ্ছে তোমরা পরীক্ষার আগের দিন জমা দিবে আর কি, ফাইনাল এক্সামের আগের দিন। ফাইনাল এক্সামের আগের দিন কেন বলতেছি, তাইলে হচ্ছে যে তোমরা সময় পাবা, প্লাস পরীক্ষার আগে যখন এগুলো পড়বা তখন একটু ভালো মতো বুঝে সলভ করতে পারবে আর কি। আর এরও আগে যদি জমা দিতে পারো তাহলে তো ভালোই, অ্যাপ্রিসিয়েটিং। স্যার তাহলে ফাইনাল সিলেবাসে শুধু আমাদের চ্যাপ্টার 10টা বাকি আছে, 11 তো বাদ। 11 বাদ, হ্যাঁ 11 বাদ, চ্যাপ্টার 10 বাকি আছে আমাদের। স্যার সবচেয়ে মেজর প্রশ্ন থাকবে কি চ্যাপ্টার 9 থেকে? না, তোমাদের হচ্ছে গিয়ে দাঁড়াও, আমরা হচ্ছে তোমার চ্যাপ্টার 6 কি পড়ছি? চ্যাপ্টার 6 পড়ছি হচ্ছে গিয়ে আমরা রাউথ টেবিল, তাই তো? চ্যাপ্টার 7 পড়ছি তোমার স্টেডি স্টেট এরর। চ্যাপ্টার 8 পড়ছি রুট লোকাস। আরএল দিলাম আর কি, এটা রুট লোকাস। চ্যাপ্টার 9 পড়লাম হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট জিনিসপাতি ডিজাইন। আর চ্যাপ্টার 10 হচ্ছে আমাদের পড়বো ফ্রিকোয়েন্সি রেসপন্স আর কি। সো তোমাদের এই 3টে চ্যাপ্টার হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম মার্ক ক্যারি করবে। দেখো আমরা কিন্তু এই ম্যাথগুলো করার সময় আমার থেকে রুট লোকাস আঁকা লাগছে, স্টেডি স্টেট এরর বের করা লাগছে। তো তুমি ডিজাইনের ম্যাথ করতে গেলে তোমার অলরেডি এইগুলোর ম্যাথ চলে আসতেছে। তো যখন আমি ডিজাইন প্রবলেম দিব তখন অটোমেটিক্যালি রুট লোকাসের কোশ্চেন এখানে চলে আসবে, স্টেডি স্টেট এররের কোশ্চেন এখানে চলে আসবে, বুঝছো? আর এখান থেকে ম্যাক্সিমাম মার্ক থাকবে আর কি। অলমোস্ট বলতে পারো 20 মার্কস তো থাকবে, এটা শিওর ফর শিওর। বাকি মার্কসগুলো রাউথ টেবিল আর ফ্রিকোয়েন্সি থেকে চলে আসবে, বুঝতে পারছো? অথবা এরকম হতে পারে ডিজাইন থেকে 15 মার্ক, হ্যাঁ, আর বাকিগুলো থেকে 25 মার্ক আর কি। রাউথ টেবিল, ফ্রিকোয়েন্সি রেসপন্স, রুট লোকাস, স্টেডি স্টেট এরর, এরকম, বুঝতে পারছি? তবে ডিজাইন থেকে একটা ভালো মার্ক পাবা, 15 থেকে 20, আরো বেশিও পাইতে পারো। কোয়েশ্চেন এখনো করা হয়নি, সব বলা যাচ্ছে না। স্যার এক্সামের আগে তো আমরা একটা ফাইনাল সাজেশন পাবো, তাই না স্যার? না না না, কোনো সাজেশন পাবে না। তোমার সোজা বাংলা কথা, যা যা ক্লাসে পড়াইছি সব ভালো মতো প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি 40-40 পাওয়ার মতো পরীক্ষা দিতে পারবা। মানে কোয়েশ্চেন এমন হবে, তুমি যদি ভালো মতো ক্লাস ফলো করে থাকো তাহলে 40-40 পাবা। মানে এখানে স্যার কিছু মানটা মানে স্যার প্রসেস চেঞ্জ করেন না স্যার? না না না, এখানে আসলে অপশনই নাই। মানে আমি চাইলেও কি করতে পারবো না তোমার কোয়েশ্চেন কঠিন করার সুযোগ নেই এখানে। আমি যেভাবে ম্যাথ করতেছি হুবহু সেম ভাবে তুমি ম্যাথ করবা, হয়তো ভ্যালুজ আমার ডিফারেন্ট হবে, সিস্টেমটা হয়তো ডিফারেন্ট হবে, ইনপুটটা ডিফারেন্ট হবে, দ্যাটস ইট, নাথিং এলস, বুঝছো? মানে স্যার ম্যাথ প্র্যাকটিস গুলো স্যার দিয়ে দিলে ভালো হয়, মানে পরীক্ষার আগে। কোনগুলা? স্যার ওই প্র্যাকটিস গুলা মানে পরীক্ষার আগে যে ম্যাথ গুলো একটু করলে মানে একটু মানে ভালো একটা প্রিপারেশন নিতে পারবো। আচ্ছা, আমি ট্রাই করবো যে হচ্ছে ডিজাইন থেকে কয়েকটা প্রবলেম লিস্ট করে দেওয়ার জন্য। তোমাদের 6, 7, 8 এর ম্যাথ দাগাই দেওয়া হয়েছে কিন্তু ক্লাসে। সো 9 আসলে বই থেকে ম্যাথ দাগাই দেওয়ার মতো সুযোগ নাই দেখেই দাগাই দিচ্ছি না, কারণ বইয়ের ম্যাথগুলো সবগুলো হচ্ছে ম্যাটল্যাব কোডিং এর মাধ্যমে করছে আর কি, বুঝছো? বইয়ের সলভ আর কি, সলভগুলো। স্যার এর জন্যই বলছিলাম স্যার, মানে এক্সামের আগে একটা ছোট্ট সাজেশন টাইপের হলে আর কি, ম্যাথ গুলা এগুলো যদি আদার্স বিষয়গুলা হাইলাইট করে দিয়ে দিতেন তাহলে প্রিপারেশন নিতে সুবিধা হতো স্যার। এমনিতে স্যার এই অবস্থা লিস্ট করে দিব আর কি, কয়েকটা ম্যাথ ডিজাইনের আমি করে সলভ করে সব দেওয়ার ট্রাই করবো, যাতে করে তোমাদের ক্লিয়ার হয়, কনসেপ্টগুলো, স্টেপগুলো ক্লিয়ার হয়, ঠিক আছে? জি স্যার। স্যার ঝামেলা হচ্ছে ম্যাথগুলো অনেক বড় বড়, তো দেখা যায় স্যার আমরা কোন প্রসেসের পর কোনটা করতেছি এটা একটু আউলে যায় আর কি। তো এটা যদি স্যার আপনি 2-1টা ম্যাথ সলভ করে দিতেন তাহলে হচ্ছে প্রসেসটা আমাদের ঠিক মাথায় আছে, থাকতো। সমস্যা নাই, আমি হচ্ছে গিয়ে কয়েকটা ম্যাথ সলভ করে দেবো। হ্যাঁ বলো। প্রশ্ন ছিল স্যার। স্যার 8 নাম্বার চ্যাপ্টার যেটা রুট লোকাস, এইখান থেকে কি আলাদা কোনো প্রশ্ন দিবেন না, মানে অ্যাড করে দিবেন ডিজাইনের সাথে ওই চ্যাপ্টার 9 এর সাথে? হ্যাঁ, মানে ডিজাইনের সাথে যদি অ্যাড করে দিই তখন ডিজাইন প্রবলেমটা বড় হবে।
মানে 25 মার্ক হয়ে যেতে পারে, মানে যদি এরকম হয়। চ্যাপ্টার 8 এ যেটুকু করছিলাম ওইটা করা যায়, বাট ওই চ্যাপ্টার 9 এর সাথে অ্যাড করে দিলে স্যার বেশি আচ্ছা ঝামেলা। দেখি, এখন তো কোয়েশ্চেন করতে বসি নাই, বসলে বোঝা যাবে আর কি হয় না হয়। ঠিক আছে, কোয়েশ্চেন সহজ হবে, কোয়েশ্চেন নিয়ে তোমরা টেনশন করবে না, তোমরা আল্লাহর রাস্তায় যেগুলো ক্লাসে করাইতেছি এগুলো ভালো মতো প্র্যাকটিস করো, তাইলেই হবে। বলো। স্যার চ্যাপ্টার 6 থেকে 10 চাপ 6 থেকে 10। আচ্ছা যাই হোক, আমাদের ক্লাস এখানে পরিসমাপ্তি। আমরা হচ্ছে কি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, হ্যাঁ।